তো এইবারে আমরা পড়বো ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট। হুম, এইবারে আমরা পড়বো ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট। ওকে, তো ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট মানে এ সেট অফ কন্ডিশন দ্যাট রেজাল্ট ইন ডিফিকাল্টিজ ইন মুভমেন্ট। ঠিক আছে, ধরো তোমার মুভমেন্টে কোনো প্রবলেম হচ্ছে, হোল্ডিং অ্যান্ড গ্রাস্পিং দ্য মুভমেন্ট, কোঅর্ডিনেশন, অ্যাবিলিটি টু পারফর্ম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিপেন্ডিং অন দ্য টাইপ অ্যান্ড দ্য লেভেল অফ দ্য সিভিয়ার দিস কন্ডিশন, some of the people with physical disability would need wheelchair and catch and ক্যালিপার্স। তো এইদের যাদের বলতে পারে সিভিয়ারিটি অনুযায়ী যে কারো কত বেশি কত কম সেই অনুযায়ী ক্যাচ, হুইলচেয়ার এগুলো লাগে ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টের। তো টাইপস অফ ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টে বলতে পারো তোমার লিম, তোমার বোনস, তোমার জয়েন্ট, তোমার মাসল কম্বিনেশন, যেমন পোলিও, ক্লাব ফুট অ্যামং আদার, তারপর হচ্ছে লস অফ লিমস। তো এইগুলো বলতে পারো তোমার বা কন্ডিশন এফেক্ট তোমার গ্রোথে স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম হয়, এগুলোকে বলা হয় ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট। যেগুলো তোমার বডির ফিজিওলজিক্যাল স্ট্রাকচারে যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয়, তো সেটাকে ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট বলে। আচ্ছা, তো ইজি কনসেপ্ট ছিল। হুম, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, আগে এখানে একটা জিনিস অল্টারনেট হয়ে গেছে, মানে নোটসটা টোকার ক্ষেত্রে এগুলো হচ্ছে টাইপস অফ ডিসেবিলিটির আন্ডারই আছে, এবার ডিসেবিলিটির কনসেপ্টটা এখানে আছে। তো ডিসেবিলিটির কনসেপ্টটা বুঝিয়ে আমি ওটা বুঝিয়ে দেবো। এই যে, তো এটা এবার আমরা পড়বো হোয়াট ইজ ডিসেবিলিটি। এগুলো এতক্ষণ আমরা ইম্পেয়ারমেন্ট পড়লাম, এবার আমরা পড়বো ডিসেবিলিটি। এ ডিসেবিলিটি ইজ এনি কন্ডিশন অফ দ্য বডি অর মাইন্ড that makes it more difficult for a person with condition to do certain activities and interact with the world around them। তার মানে ডিসেবিলিটি বলতে পারো তোমার চারপাশের পরিবেশের সাথে তোমার যে ইন্টারাকশন সেটা করতে তোমায় বাধা দেয়, সেটা হবে ডিসেবিলিটি। আচ্ছা, there are many types of disability such as vision, movement, thinking, remembering, learning disability, communicating, hearing, mental health, social relationship, এই সমস্ত কিছু টাইপ। এইগুলো বলতে পারো বেসিক্যালি মানুষকে এফেক্ট করতে পারে। ভিশনটা আমরা জানি, মুভমেন্টটাও জানি, মুভমেন্টের ক্ষেত্রে অনেকের ডিসেবিলিটি হতে পারে, থিঙ্কিং এর ক্ষেত্রেও, রিমেম্বারিং, রিমেম্বারিং, লার্নিং এর ক্ষেত্রেও, মনে রাখার ক্ষেত্রে অনেকে দেখবে অনেকে মনে রাখতে পারে না। এই জিনিসগুলো হয় দেখবে যদি তোমার কোনো বাড়িতে তোমরা যদি কাউকে ছোটদের পড়াও, এই জিনিসগুলো অনেক তোমার স্টুডেন্টের মধ্যে দেখতে পাবে। কিছু কিছু স্টুডেন্ট যে পড়া মনে রাখতে পারে, কিছু কিছু মনে রাখতে পারে না। বেসিক্যালি এটা ওর ক্ষেত্রে একটা ডিসেবিলিটি বলতে পারো। হয় অনেকের ক্ষেত্রে, আমি বোঝাচ্ছি যেগুলো কোথায় কোথায় এই টাইপস গুলো আছে। অলদো দ্য পিপল উইথ ডিসেবিলিটি সামটাইম রেফার টু এ সিঙ্গেল পপুলেশন, দিস ইজ অ্যাকচুয়ালি এ ডাইভার্স গ্রুপ অফ পিপল উইথ এ ওয়াইড রেঞ্জ অফ নিডস। বলতে পারে এটা কোনো একটা সিঙ্গেল পপুলেশন না, এটা একটা ডাইভার্স গ্রুপ অফ পিপল উইথ এ ওয়াইড রেঞ্জ অফ নিডস। এদের ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ থাকে, এটা এখানে অনেক ডাইভার্স গ্রুপ অফ পিপল থাকে। অনেকের মধ্যে মাল্টিপল ডিসেবিলিটি থাকতে পারে, মাল্টিপল ডিসেবিলিটি মানে অনেকগুলো ডিসেবিলিটি থাকতে পারে। Two people with the same type of disability can affected in very different ways। বলছে টু পিপল উইথ দ্য সেম টাইপ অফ ডিসেবিলিটি ক্যান এফেক্টেড ইন ভেরি ডিফারেন্ট ওয়েজ। দুজন পিপল সেম ডিসেবিলিটি কিন্তু ডিফারেন্ট ওয়েতে এফেক্টেড হতে পারে। অটিজম, অটিজমের নাম সবাই জানো, অটিজম, অটিজম একটা ডিসেবিলিটি, ঠিক আছে, কিন্তু অটিজম বলতে পারো কারোর মধ্যে কারোর কাছে এটা একটা গিফটনেস, মানে গিফটনেসের ইকুয়াল। মানে অনেক অটিস্টিক চাইল্ড বলতে পারো অনেক বেসিক্যালি ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ হয়, যেমন আমরা জানি আইনস্টাইনের অটিজম ছিল। এবার রিসেন্টলি একটা একটা ইম্পর্টেন্ট নিউজে দেখলাম যে ডে বাই ডে আমাদের ওয়ার্ল্ডের যেভাবে ধরো আমাদের আমরা সবাই মোটামুটি চার্লস ডারউইনের থিওরি জানি। চার্লস ডারউইনের থিওরি কি ছিল? চার্লস ডারউইনের থিওরি মনে আছে সবার? মনে আছে কি চার্লস ডারউইনের থিওরি? আচ্ছা, কেউ একটু চ্যাট বক্সে দেখে বলো তো কে কি বলেছে। হ্যালো?
হ্যাঁ, হ্যাঁ, বিবর্তন, বিবর্তন। মানে আমাদের হিউম্যান ইভলিউশন হচ্ছে ডে বাই ডে। তো রিসেন্টলি দেখা গেছে যে আগে মানে একটা স্টাডিজে দেখা গেছে এরকম, আগে আমেরিকাতে ধরো প্রতি রিসেন্টলি 5 বছর আগে প্রতি 41 জন বাচ্চার মধ্যে একজন অটিজম ছিল। এখন দেখা যায় সেটা 38 হয়ে গেছে। কিছু বছর আগে সেটা 51 সামথিং ছিল, আবার কিছু বছর আগে সেটা 141 এরকম ছিল। তো ডে বাই ডে অটিজমের প্রবণতা বা অটিজম, এই যে জিনিসটা, তার মানে এখন অটিজমকে কোনো রকম ডিজেবল বলা যায় না, বলতে পারো তো অটিজম কোনো ডিজেবিলিটি এখন নয়। কারণ কারণ মানে অটিজম বলতে পারো, অটিজম মানে যাদের মধ্যে একটা ডিফারেন্ট পার্সপেক্ট, যারা ডিফারেন্ট ওয়েতে দুনিয়াটাকে দেখে, ওরা ডিফারেন্ট ওয়েতে দুনিয়াটা দেখে। তো তুমি কিছু কিছু অটিজম মানুষের সাথে তুমি যদি দেখা করো বা কথা বলো, তোমাদের নর্মাল মনে হবে, দে আর মানে জাস্ট লাইক আস, আমাদের মতোই পুরো নর্মাল, বাট দ্যাট ওদের পার্সপেক্টিভটা ডিফারেন্ট। বা অনেকে খুব সেন্সিটিভ টাইপের হয়, থাকে এরকম কেউ কেউ। তো এই জন্য বলছে যে কোনো কোনো ডিসেবিলিটি ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট পিপলের ক্ষেত্রে এফেক্টেড হতে পারে। ধরো কারোর ক্ষেত্রে এই অটিজমে আবার অনেকে আছে, যেমন আমার একটা দিদির ছেলে ওর আছে। তো ও কথা বলতে এখনো পারে না, অথচ 3 বছর, 3+ ইয়ার মানে 3-4 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সেভাবে কথা বলতে পারে না। কিন্তু তুমি দেখলে তাকে নর্মালি বলবে। আর শুধুমাত্র সে কথা বলতে পারে না, এরকম এক এক একজন অটিজম বাচ্চা আছে এরকম, তারা 12-14 বছরেও কথা বলতে শেখে না, মানে তারা কথা বলতেই পারে না পুরোপুরি ভাবে। তা এবার আবার কিছু কিছু অটিজম, যেমন আইনস্টাইন, তারও অটিজম ছিল। মানে একটা ডিসেবিলিটি কিন্তু ডিফারেন্ট পিপলের ক্ষেত্রে ডিফারেন্ট, মানে একটা ডিফারেন্ট একটা বলতে পারো একটা রিয়াকশন তৈরি করেছে। সাম ডিসেবিলিটি মে বি হিডেন অর নট টু ইজি টু সি, কিছু কিছু ডিসেবিলিটি অনেক হিডেন হয় অথবা ইজিলি দেখা যায় না। আচ্ছা। হুম। এবার অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডিসেবিলিটি হ্যাজ 3 ডাইমেনশন। ডিসেবিলিটি তিনটে ডাইমেনশন আছে। তিনটে ডাইমেনশন কি কি? একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, তারপর অ্যাক্টিভিটি লিমিটেশন অ্যান্ড পার্টিসিপেশন রেস্ট্রিকশন। দেখো তিনটে কি কি ডাইমেনশন আমরা ডিসেবিলিটি জানবো। তো ফার্স্ট হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইন এ পিপল, ইন এ পার্সনস বডি স্ট্রাকচার আর ফাংশন আর মেন্টাল ফাংশনিং। এক্সাম্পল অফ ডিসেবিলিটি ইনক্লুড লস অফ লিম্স অ্যান্ড মানে লস অফ লিম্স অ্যান্ড লস অফ ভিজন, লস অফ মেমোরি লস। মানে বলতে পারো তোমার বডি স্ট্রাকচারে অর ফাংশনে অর মেন্টাল ফাংশনিং এ কোনো একটা প্রবলেম হয়েছে, সেটাকে আমরা, সেটাও কিন্তু ডিসেবিলিটির একটা ডাইমেনশন। নেক্সট আছে অ্যাক্টিভিটি লিমিটেশন, সাচ ডিফিকাল্টিজ ইন সিইং, হিয়ারিং, ওয়াকিং অর প্রবলেম সলভিং। ঠিক আছে, এইগুলো বলতে পারো একটা, এগুলো একটা টাইপের, সাচ অ্যাজ ডিফিকাল্টিস, সিইং ডিফিকাল্টি, হিয়ারিং, ওয়াকিং অ্যান্ড প্রবলেম সলভিং। এক্ষেত্রে যে ডিফিকাল্টি গুলো হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ, তোমার কোনো একটা অ্যাক্টিভিটি করতে তোমায় লিমিট করে দিচ্ছে বলতে পারো। তো এটা একটা ডাইমেনশন। নেক্সট ডাইমেনশন হচ্ছে পার্টিসিপেশন রেস্ট্রিকশন ইন নর্মালি ডেইলি অ্যাক্টিভিটিস সাচ এজ ওয়াকিং, এনগেজিং ইন সোশ্যাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড অবটেনিং হেলথ কেয়ার। রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি মানে বলতে পারো স্পোর্টস, তোমার যে যে সমস্ত আমরা যে রিক্রিয়েশনের জন্য যে অ্যাক্টিভিটি গুলো করি, স্পোর্টস, খেলাধুলা, এগুলো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির মধ্যে আসে। অ্যান্ড অবটেনিং হেলথ কেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ সার্ভিসেস। তো এখানে নর্মাল যে ডেইলি লাইফ, তোমার সেক্ষেত্রে যে প্রবলেম গুলো দেখা যায়, সেক্ষেত্রেও তোমার ধরো নর্মাল ডেইলি লাইফে তুমি কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারো না। তো তিনটে এটা হচ্ছে ডাইমেনশন ডিসেবিলিটি, একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, একটা অ্যাক্টিভিটি লিমিটেশন আর একটা পার্টিসিপেশন রেস্ট্রিকশন। নেক্সট আছে ডিসেবিলিটি ক্যান বি, so related to the condition that are present in birth, may be affect function later in life, including cognition, memory, learning, understanding, mobility, moving around the environment, vision, hearing, behavior and other areas. তো ডিসেবিলিটি কোন কোন এরিয়াতে হতে পারে? ফার্স্ট হচ্ছে যে ইনক্লুডিং কগনিশন, কগনিশন মানে জ্ঞানমূলক যে আমাদের কাজকর্ম সেগুলোকে, যেমন মেমোরি, লার্নিং ডিসেবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও ডিসেবিলিটি থাকতে পারে অনেকের। মোবিলিটি ডিসেবিলিটি মানে তুমি এদিক ওদিক মুভমেন্টের, মুভমেন্ট অ্যারাউন্ড দ্য এনভায়রনমেন্ট। তারপর হিয়ারিং, ভিজন, বিহেভিয়ার, এইগুলোর একটা ডিসেবিলিটি, মানে এই এই এরিয়াগুলোতে তোমার ডিসেবিলিটি হতে পারে।
তো ডিজঅয়ার ইন সিঙ্গেল জিন, যেগুলো হচ্ছে সিঙ্গেল জিনের ক্ষেত্রে যে ডিজঅয়ার, সেটাকে বলা হচ্ছে ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিস্ট্রফি এটাকে বলা হয়। এটা হচ্ছে ডিসঅর্ডার ইন সিঙ্গেল জিন। ডিসঅর্ডার ইন ক্রোমোজোম, ক্রোমোজোম যেমন ডাউন সিনড্রোম, এটা হচ্ছে ডিসঅর্ডার ইন ক্রোমোজোম। ধরো তোমার ক্রোমোজোমে কোনো প্রবলেম আছে, তখন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যে ডিসঅর্ডারটা হয় বাচ্চাটা, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। অনেকের মধ্যে আমরা ডাউন সিনড্রোম দেখতে পাই, আমি তোমাদের ছবি দেখাচ্ছি। তার হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি, সিঙ্গেল জিন, কোনো একজনের জিনে প্রবলেম আছে। ডিসঅর্ডার ইন ক্রোমোজোম, ধরো ওই যে বাচ্চাটা যে ক্রোমোজোমটা আছে বডিতে, আমরা ক্রোমোজোম আর জিন দুটো পড়েছিলাম ক্লাস 10-এ, মনে আছে তো সবার? তো কোনো একজন তার বাবা মার মধ্যে বাবার জিনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু মাস্কুলার ডিস্ট্রফি হতে পারে, বা ওই জিনটা থেকে ওই বাচ্চার মধ্যে মাস্কুলার ডিস্ট্রফিটা আসতে পারে বাচ্চার মধ্যে। ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ডাউন সিনড্রোম হয়। অ্যান্ড দ্য রেজাল্ট অফ মাদার এক্সপোজিং ডিউরিং প্রেগনেন্সি ইনফেকশন, এক্সাম্পল রুবেলা, অ্যান্ড সাবস্টেন্স সাচ অ্যাজ অ্যালকোহলিক অ্যান্ড সিগারেট। বলতে পারো ধরি তার মায়ের যদি রুবেলা ডিজিজ হয়, বা তার মা যদি অনেক বেশি অ্যালকোহলিক হয়, সিগারেট খায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে ডাউন সিনড্রোম এই ডিসেবিলিটিটা দেখা যায়। অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্টাল কন্ডিশন, ঠিক আছে? ধরো তোমার ডেভেলপমেন্টাল কন্ডিশনের সাথে যে যে ডিসেবিলিটি গুলো, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল কন্ডিশনের সাথে আসে। অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটাকে এডিএইচডি বলে, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মানে তুমি ধরো তুমি বাচ্চাটাকে জন্মানোর পর থেকে তুমি কিছুই বুঝতে পারবে না, কিন্তু এটা ডেভেলপমেন্টের সাথে, যেমন অটিজমকে, অটিজম কেউ কেউ অটিজম হলে তো সেটা কিন্তু বেসিক্যালি ধরো জন্মের ওই 2-3 বছর থেকে তুমি বুঝতে পারো যে বাচ্চাটা তোমার অটিজম বা অটিস্টিক, এরকম। এডিএইচডিটা ঠিক সেম ব্যাপার। রিলেটেড টু দ্য ইনজুরি, ধরো তোমার কোনো একটা ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে যে ডিসেবিলিটি হবে যেটা কাছে ট্রোম্যাটিক ব্রেন ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, এইগুলো। এবার অ্যাসোসিয়েটেড উইথ লং স্ট্যান্ডিং কন্ডিশন, সাম এক্সাম্পল ডায়াবেটিস উইচ ক্যান কজ ডিসেবিলিটি সাচ অ্যাজ লো ভিশন, নার্ভ ড্যামেজ, লিম্ব লস। ধরো লং স্ট্যান্ডিং কন্ডিশন, তোমার অনেক ধরে ডায়াবেটিস থাকবে, দেখবে যারা অনেক ধরে ডায়াবেটিস থাকে আস্তে আস্তে তাদের ভিশন কম হয়ে যায় চোখে, কিডনি ডিস্ট্রফি দেখা যায়, কিডনি প্রবলেম হয়ে যায়। প্রোগ্রেসিভ ফর দ্য মাস্কুলার ডিস্ট্রফি, ঠিক আছে, প্রোগ্রেসিভ ডিসঅর্ডার যেটা ডে বাই ডে বাড়ে। মাস্কুলার ডিস্ট্রফিটা আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, এখানে পড়ালাম না। হুম। তারপরে হচ্ছে স্ট্যাটিক, ফর এক্সাম্পল হচ্ছে লিম্ব অফ লস, ইন, তারপরে হচ্ছে, হুম, দাঁড়াও, কিছু স্ট্যাটিক থাকে, ফর এক্সাম্পল লিম্ব লস, তোমার কোন রকম, ধরো কোন রকম হাত পা বা কোনো রকম কোনো কিছু তোমার লস হয়েছে, বা বলতে পারো অনেক এরকম রেলে কাটা হয়েছে, বা কোনোভাবে তোমার হাত বা কোনো পা কোনো জিনিস নেই, সেটা সেক্ষেত্রে হতে পারে। নেক্সট আছে ইন্টারমিটেন্ট, ফর এক্সাম্পল সাম অফ মাল্টিপল স্কেলোসিস অ্যান্ড ইন্টারনাল আইকন। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট কন্ডিশন, বলতে পারো লং লং স্ট্যান্ডিং কন্ডিশন, মানে লং ডে বাই ডে আস্তে আস্তে এই প্রবলেম গুলো বাড়ে। মাস্কুলার ডিস্ট্রফির আমি ছবিটা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে ডিজিবিলিটি কোন কোন জায়গায় হতে পারে? ফার্স্ট হচ্ছে জিন, সিঙ্গেল জিনে হতে পারে, ক্রোমোজোম, তারপর অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্টাল কন্ডিশন, অ্যাসোসিয়েটেড উইথ লং স্ট্যান্ডিং কন্ডিশন। এইগুলো কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে জিজ্ঞেস, মাল্টিপল চয়েস বলছি, ম্যাচিং কোয়েশ্চেনে আসতে পারে, যে কোনগুলো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কোনগুলো লং স্ট্যান্ডিং ডিসঅর্ডার, কোনটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। প্রোগ্রেসিভ মানে এটা ডে বাই ডে বাড়তেই থাকে, মাস্কুলার ডিস্ট্রফি। দাঁড়াও তোমাদের ছবিটা দেখায়। হুম, দাঁড়াও। দাঁড়াও,
এই দেখো এইগুলো হচ্ছে মাস্কিউলার ডিস্ট্রফির আন্ডারে। এটা ডে বাই ডে প্রোগ্রেসিভ, মানে ডে বাই ডে কিন্তু বাড়তেই থাকে। আর একটা টাইমে গিয়ে ওরা জানি যে ওরা মারা যাবে, এটা কিন্তু কনফার্ম। মাস্কিউলার ডিস্ট্রফির ক্ষেত্রে বা কোন একটা জায়গাতে আমি দেখেছিলাম, দাঁড়াও, যে এরকম কোন একটা কন্ডিশন যারা কনফার্ম যে ওরা মারাই যাবে মাস্কিউলার ডিস্ট্রফি এরকম। হুম, এই দেখো 15 ইয়ার্স, এই ছবিটা ভালো করে দেখো। ছবিটা আমি জুম করছি, দাঁড়াও দাঁড়াও, ছবিটা দেখা যাচ্ছে? এই দেখো, এইদিকে ছবিটা দেখতে পাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও। হুম, এই দেখো এইটা হচ্ছে 15 বছরে, দেখো 15 ইয়ার্স এর এই অবস্থা, 6 বছরে এই অবস্থা, দেখো 15 বছরে পুরোপুরি এই হুইল চেয়ারে বসে গেছে। মানে এটা একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, ডে বাই ডে এটা বাড়তেই থাকে। এটার সাথে সেরিব্রাল পলসের ডিফারেন্সটা বুঝতে পারছো? সেরিব্রাল পলসে কিন্তু তুমি জন্ম থেকেই ওরকম, ঠিক আছে, ছোটবেলা থেকেই। কিন্তু মাস্কুলার ডিস্ট্রফি কিন্তু তোমার একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। ওটা ওটা একটা সেরিব্রাল পলসে হচ্ছে তোমার একটা নার্ভ ডিসঅর্ডার, এটা কিন্তু প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। মনে থাকবে সবার, কারণ এইরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কোনটা কোনটা কি টাইপের ডিসঅর্ডারের আন্ডারে আসছে। বোঝা গেল? সবার বুঝতে পেরেছো তো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? হুম। আর ডাউন সিনড্রোমে কি সবাই ছবি দেখা যাবে? ডাউন সিনড্রোম কি সবাই দেখেছো কোনোদিনও কারোর ডাউন সিনড্রোমের সিমটমস? আচ্ছা, ডাউন সিনড্রোম দেখাচ্ছি, দাঁড়া। ডাউন সিনড্রোমটা কিন্তু খুব কমন, তুই আশেপাশে কিন্তু এরকম বাচ্চা দেখতেই পাবি ডাউন সিনড্রোম, দেখবি। এই যে দেখতে পাচ্ছিস এইগুলো, এরা হচ্ছে ডাউন সিনড্রোম, এরকম বাচ্চা তুই আশেপাশে দেখতেই পাবি। হ্যাঁ কি না, আমরা এরকম আশেপাশে দেখতে পাই তো। হুম। তো এদের ক্ষেত্রে যে এটা হচ্ছে ডাউন সিনড্রোমের প্রবলেম। এটা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার। তাহলে কোনটা কি টাইপ ডিসঅর্ডার সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইবারে আমরা টাইপস অফ ডিসেবিলিটি পড়াবো। টাইপস অফ ডিসেবিলিটির মধ্যে হুম, আচ্ছা, টাইপস অফ ডিসেবিলিটি এবার পড়াবো, হ্যান্ডিক্যাপটা পরে বোঝাচ্ছি, আগে ডিসেবিলিটিটা কমপ্লিট করে দিই। তো টাইপস অফ ডিসেবিলিটির মধ্যে ধর অর্থোপেডিক ডিসেবিলিটি আছে। আচ্ছা, অর্থোপেডিক ডিসেবিলিটি আছে, দাঁড়াও। হুম, এগুলো আগে পড়ে, ওটা অর্থোপেডিকটাও ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো আগে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যেগুলো আমাদের রিলেটেড বলতে পারিস। তো আন্ডার দ্য টাইপস অফ ডিসেবিলিটির আন্ডারে এইটা আসবে, ফার্স্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এটাকে বলে, ঠিক আছে? তো intellectual disability refer to the lifelong limitation of the cognitive and intellectual abilities of a person, often resulting in the person's requiring supervision daily activity it usually affect. Intellectual disability মানে বলতে পারিস তোর এই ডিসেবিলিটিটা কিন্তু অনেকের মধ্যে, ইভেন আমাদের অনেকের মধ্যেই থাকতে পারে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ঠিক আছে? এটা এটা নর্মাল মানুষের মধ্যে থাকতে পারে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মানে তোর কগনিশন বা ইন্টেলেকচুয়ালের ক্ষেত্রে যে এফেক্টটা হতে পারে, যে প্রবলেমটা হতে পারে। দ্য এবিলিটি টু কম্প্রিহেন্ড অ্যান্ড লার্ন, ধর এক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে, অনেকের ক্ষেত্রে খুব, অনেকের বুঝতে দেরি হয়, ঠিক আছে? এবিলিটি টু কম্প্রিহেন্ড অ্যান্ড লার্ন, এবিলিটি টু সলভ প্রবলেম, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অনেকের প্রবলেম হতে পারে, তো এবিলিটি টু রিমেম্বার, এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির আন্ডারে আসবে।
and the ability to learn new information and skill, including social skill. অনেকে দেখবি নতুন কিছু জিনিস শিখতে চায় না বা নতুন কিছু জিনিস খুব দেরি করে শেখে নতুন জিনিস শিখতে, এরকম এরকম করে। তো এইগুলো বেসিক্যালি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির আন্ডারে আসবে। Intellectual disability often has its own onset in childhood and its linking to issues in the brain developmental period টু অর অ্যাট বার্থ। বলতে পারিস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি চাইল্ডহুড পর্যন্ত থাকে। আর অনেক সময় এটা বেসিক্যালি একটা এটা বেসিক্যালি ব্রেনের ডেভেলপমেন্টাল কন্ডিশনের জন্য হয়, মানে ব্রেনের বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্রাকচার, সেক্ষেত্রে হতে পারে এই জিনিসটা। দে আর অলসো লাইফ লং কন্ডিশন, এটা কিন্তু বেসিক্যালি লাইফ লং কন্ডিশন অ্যান্ড ক্যান নট বি ট্রিটেড উইথ মেডিটেশন, এটা কিন্তু মেডিটেশনের থ্রু ট্রিট করা যায় না। এই জন্যে আমাদের আমাদের এডুকেশনিস্ট যারা হয় তাদের হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এডুকেশনকে আমরা কিভাবে বলতে পারি ইনক্লুসিভ বানাতে পারি। ইনক্লুসিভ মানে সেখানে সবার জন্য বেনিফিটেড হবে। সাপোজ ধর আমি ধর ক্লাসে পড়াচ্ছি, আমি ট্র্যাডিশনাল মেথডে পড়াচ্ছি, কিন্তু আমি যদি অ্যাক্টিভিটি ওরিয়েন্টেডে পড়াই, যেমন আমি তোদের একটা টাইপস অফ লার্নার বুঝিয়েছিলাম, যখন লার্নার টাইপ টিচিং এ পড়িয়েছিলাম তখন বুঝেছিলাম যে কি কি টাইপের লার্নার হয়। কেউ ভিজুয়াল লার্নার হয়, কেউ অডিটরি লার্নার হয়, কেউ হচ্ছে ধর লার্নিং বাই ডুইং, মানে করে হাতে করে শিখতে ভালোবাসে। এইগুলো কিন্তু এই যে ডিফারেন্ট কাইন্ড অফ এদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে বলতে পারি, সেই জন্য ডিফারেন্ট জন ডিফারেন্ট জিনিসকে প্রেফার করে। তো আমি যদি এখানে আমার লার্নিং সিস্টেমটা এরকম হবে যে যেটা সমস্ত টাইপের স্টুডেন্টকে ফেসিলেট করবে। তো ওই জন্য বলছে যে এটা আর এটা হচ্ছে মেডিসিনের থ্রু ট্রিট করা যায় না, আর এটা লাইফ লং, পুরো সারা জীবনই থাকতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পার্টিকুলারলি থিংস and the people that surrounded person with intellectual disability can impact his or her development and particularly during the childhood। বলতে পারিস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এক্ষেত্রে কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়। সাপোজ ধর আমি একদিন বলছি তুই হয়তো ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করিস, কিন্তু তুই যে টিচারের কাছে বলছিস টিচার তোকে বলে না তোকে এভাবেই বুঝতে হবে। তো আস্তে আস্তে ডে বাই ডে তোর মধ্যে কি হয়ে যাচ্ছে, একটা ভয় তৈরি হবে। তুই কোনো জিনিস করতে গেলে ভয় পাবি সবসময়, কারণ তোকে বলা হচ্ছে তোকে ওভাবেই করতে হবে, কিন্তু তুই ওই জিনিসটা সুইটেবল নোস, কারণ তুই তোর ওই মেথডটা ভালো লাগে না, বা তুই ওই মেথডের সাথে তুই হ্যাবিচুয়াল না বলতে তুই মেথডের সাথে ফ্লেক্সিবল নোস বলতে পারিস। তো সেক্ষেত্রে এনভায়রনমেন্ট একটা এফেক্ট ফেললো, কিন্তু অন্য একজনের ক্ষেত্রে সে হয়তো ডিফারেন্ট, কিন্তু তার এনভায়রনমেন্ট তাকে সাপোর্ট করছে যে হ্যাঁ তুমি তুমি তোমার মতো করে করতে পারো, সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু কনফিডেন্স তৈরি হবে। সে ডিফারেন্ট কিন্তু সেটা ডিফারেন্টটাকে সে অনেক বেসিক্যালি একটা স্ট্রং একটা পয়েন্ট তৈরি করতে পারবে তার নিজের লাইফে। দেয়ার আর ডিফারেন্ট ডিগ্রিজ অফ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যান্ড প্রোফাউন্ড। এবারে আমরা যেমন হিয়ারিং ইম্পেয়ারমেন্টের ডিফারেন্ট ডিগ্রি পড়েছি, তেমন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিরও ডিফারেন্ট ডিগ্রিজ আছে। ফার্স্ট হচ্ছে যে দেখ, the average IQ is 100 and have some sort of intellectual disability. A person, the average IQ is 100, আমাদের সবার অ্যাভারেজ আইকিউ ধরা হয়, যদিও বা আইকিউ ডেফিনেশন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, তাও রেঞ্জেবল অ্যাভারেজ আইকিউ আমরা 100 ধরি। এ পার্সন মাস্ট হ্যাভ স্কোর বিলো 70। তো বলতে পারিস যে কারো যদি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে তার স্কোর বিলো 70 হবে। হাউএভার এইটা কিন্তু এই যে আইকিউর যে এই যে রেঞ্জটা, এটা অ্যাকচুয়ালি বিনে সাইমন যে টেস্টটা ছিল, স্ট্যানফোর্ড বিনে সাইমন যে টেস্ট, সেই ওখানে ওই বিনে সাইমন একটা দেখবি একটা আইকিউর রেঞ্জ দিয়েছিল, সেই অনুযায়ী এই কনসেপ্টটা বলা হচ্ছে যে এখানে ইন্টেলেকচুয়াল ডিসেবল যারা তাদেরকে আমরা ধরছি যাদের আইকিউ ওই টেস্ট অনুযায়ী বিলো 70, তাদেরকে ইন্টেলেকচুয়াল ডিসেবল ধরা হয়। কিন্তু এখন কিন্তু আইকিউ ডেফিনেশন অনেক ইভলভ হয়েছে। However, in Africa and other parts of the world, many intellectual disability go undiagnosed। ঠিক আছে, আফ্রিকা এবং পৃথিবীর অন্যান্য জায়গা দিবেন ইন্ডিয়াতেও, তো অনেক ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কি হয় অনেক আনডায়াগনোজড থাকে, তাদেরকে চিহ্নিত করা যায় না। In the absence of an IQ test, there are other characteristics to look out for। তো এছাড়া অন্যান্য ক্যারেক্টারিস্টিকও দেখা যেতে পারে, যেমন মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবল যারা হয়, পিপল দ্য মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ইউজুয়ালি হ্যাভিং আইকিউ বিটুইন 50 to 69, they may take longer than
other people at the similar age range to speak and understand. যাদের আইকিউ 50 to 69 তাদেরকে বলা হয় মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। 50 to 69 বলতে পারিস, তারা হচ্ছে মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে আছে। এদের ক্ষেত্রে কি হয়, পিপল ইন সিমিলার এজ রেঞ্জ টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বাট দে ক্যান কমিউনিকেট, দে অলসো হ্যাভ মিনিমাল or no difficulties in performing activity in daily living, washing, dressing, eating by themselves. তারা নিজেরা নিজেরা সমস্ত অ্যাক্টিভিটি করতে পারে, কিন্তু তারা কোনো কথা বলতে বা কোনো জিনিস বুঝতে একটু দেরি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মডারেট ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। পিপল উইথ মডারেট ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ইউজিং হ্যাভ আইকিউ 35 to 49. They have trouble to communicating, understanding and learning when compared to other in the same age. They also face some difficulties in performing in daily activity, washing, dressing, eating by themselves, and may require assistance even as an adult. মানে বড় বয়স পর্যন্ত এদের হেল্প লাগে কারো, মডারেট ইন্টেলেকচুয়াল ডিসেবলদের। এরপরে আসছে সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। People with severe intellectual disability usually have an IQ 20 to 34, 20 থেকে 34 হয় সিভিয়ার। দে অফেন ফেস ডিফিকাল্টি ইন মুভমেন্ট, ইন অ্যাডিশন চ্যালেঞ্জ ইন কমিউনিকেটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্নিং ওয়েন কম্পেয়ার টু দ্য আদার সেম এজ রেঞ্জ। তাদের কমিউনিকেশনে প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, বলতে পারিস অনেক কিছু প্রবলেম থাকে কমিউনিকেশন, বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে ওই সেম এজ গ্রুপের সাথে। They often face lot of difficulties performing activities in daily living and by themselves will require assistance even as an adult. এই যে মডারেট আর সিভিয়ারের মধ্যে মেইন ডিফারেন্স হলো, মডারেট যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয় তারা বেসিক্যালি কমিউনিকেশনে তাদের প্রবলেম হয় বলতে পারিস, কিন্তু কমিউনিকেশন বা বুঝতে, কিন্তু যারা সিভিয়ার তাদের আরো বেশি প্রবলেম হয়, এটাই জাস্ট স্লাইডলি ডিফারেন্স। এটাকে যেমন আমরা যখন আগে বললাম না যে মাইল্ড, মডারেট আর একটা প্রোফাউন্ড বলে দিলাম আমি তো ওদেরকে ফার্স্ট বোঝানোর সময়, কিন্তু আবার তোদেরকে আমি ছবি হোয়াটসঅ্যাপে পাঠালাম যে এই ডিভিশনটা করবি, তো এখানে কিছু স্লাইডলি ডিফারেন্স থাকে বলতে পারিস। যে মডারেট আমরা বলবো শুধুমাত্র আইকিউ রেঞ্জটা ধরে রাখবি 35 to 49, এটা 20 to 34 এটাকে সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলবো। নেক্সট আসছে প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। People with profound intellectual disability usually have an IQ under 20. এদের একদমই under 20 IQ. They are often unable to move independently. মানে তারা নিজে নিজে হাঁটতেও পারে না। ইভেন মানে আমি একজনকে দেখেছি যে সারাক্ষণ সারা জীবন বিছানাতেই শুয়ে আছে। Understand learning when compared to the other in their same age range, they are often unable to perform activities in daily living by themselves, will require lifelong assistance. সারা জীবন এদের অ্যাসিস্ট্যান্স লাগে বলতে পারিস, লাইফ লং অ্যাসিস্ট্যান্স, একদমই পুরোপুরি বিছানাতে শুয়ে থাকে। এগুলো হচ্ছে প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। বোঝা গেল টাইপ অফ ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি টাইপস গুলো।